আমরা একটু ওয়েট করব, সবাই একটু জয়েন করে নিক। বেশ অনেকে জয়েন করছে এখনো। স্টিভিয়াডে কি পার্টিসিপেন্টস দেখা যায়? হ্যাঁ, এখানে আমাদের দেখায় যারা যোগ দিচ্ছে। আচ্ছা, আপনারা যারা জয়েন করছেন একটু বলবেন যে আপনারা কথা শুনতে পান কিনা কমেন্টে, তাহলে আমরা শুরু করব খুব শীঘ্রই। আর 1 মিনিট, তারপরে আমরা শুরু করব। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। এই অঙ্গীকার নিয়ে আমরা আজকে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাসের প্রথম বিজয়ের যে মাস, সে মাসের প্রথম দিন ডিসেম্বর 1 তারিখ, আমাদের সাথে আছেন দুজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়েছেন ডক্টর নুরুন নবী এবং ওমর সেলিম স্যার কানাডার অটোয়া থেকে। সো আমরা আজকে এই লাইভ করার উদ্দেশ্য সেটা হলো যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের যে গৌরবের যে ইতিহাস, তা অনেকেই আসলে ভুলে যেতে বসেছে এবং বর্তমান সরকার রিসেট বাটন চেপে আমাদেরকে জোর করে ভুলিয়ে দিতে চাচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ এবং গৌরবের যে ইতিহাস। সো আমি যখন মুক্তিযুদ্ধের বা গৌরবের ইতিহাসের কথা বলি, সেটা শুধু 1971-এর ইতিহাস না, সেই ইতিহাস শুরু 1947 থেকে। সেই 1947 থেকে শুরু করে দীর্ঘ 23-24 বছরের একটা সংগ্রাম, তারপরে 9 মাস ব্যাপী যুদ্ধ, তারপরে এসেছে আমাদের স্বাধীনতা। সেই 24 বছরের ইতিহাসকে ধারণ করার জন্য আমাদের একটা টিম একটা ছোট ডকুমেন্টারি সিরিজ তৈরি করে তথ্যচিত্র শুরু করেছে। সেটা প্রতিদিন আপনারা দেখতে পাবেন 3-4 মিনিটের একটা করে ভিডিও, বিভিন্ন সময়কে ধারণ করবে এই ভিডিওগুলো। এবং আজকে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আমাদের প্রথম ডকুমেন্টারি সিরিজের প্রথম ডকুমেন্টারিটা দেখব। সেটা খুবই ছোট, 3 মিনিটের। তারপরে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে গল্প শুনবো। আমার কিছু প্রশ্ন আছে, কিছু জানার আছে। আমাদের বর্তমান সময়ে আমরা যে লড়াইটা করছি, সেই লড়াইটা যেন আমরা ঠিকভাবে করতে পারি, তাদের কাছ থেকে আমরা কিছুটা পরামর্শ নেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে তাদের গল্পটা তাদের মতো করে আমরা শুনবো। যাই হোক, আমরা প্রথমেই যাব পরিচয়ের পর্বে। আপনারা অনেকেই চিনেন আমাদের বীর মুক্তিযোদ্ধাদের। তারপরেও আমি প্রথমে যাচ্ছি ডক্টর নুরুন নবী ভাই। আপনি একটু সংক্ষেপে আমাদের যদি বলেন যে আপনি কে, কিভাবে, আপনি কখন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। সর্বপ্রথমেই বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতাদেরকে। আমি বর্তমানে থাকি আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যে। আমি 71-এর একজন মুক্তিযোদ্ধা। তার আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের যে মুক্তি সংগ্রামের যে একটা অংশ, সেখানে আমি অংশগ্রহণ করেছি। যেমন বঙ্গবন্ধুর 6 দফা, ছাত্রদের তোফায়েল আহমেদের নেতৃত্বে 11 দফা, গণ অভ্যুত্থান, নির্বাচন, অসহযোগ আন্দোলন। তারপর যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, সেই 9 মাসের মুক্তিযুদ্ধে আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। স্বাধীনতার পর থেকেই আমি বিদেশে আছি। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে জাপানে যাই পিএইচডি করতে। তারপরে রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারি না, তখন আমেরিকায় আসি ভিজিটিং সায়েন্টিস্ট হিসাবে। তারপরে আমেরিকাতেও আমি দেশের জন্য বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত, যেমন যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন জাহানারা নিমারের নেতৃত্বে, সেটার আমি আমেরিকাতে শাখা প্রধান ছিলাম। এছাড়া বিভিন্ন আন্দোলনে
জামাত বিএনপি বিরোধী আন্দোলনে এখানে অংশগ্রহণ করেছি। তো যাই হোক, আমি প্রফেশনে একজন বিজ্ঞানী, কিন্তু আর্লি রিটায়ারমেন্ট নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর লেখালেখি শুরু করেছি। 24টা বই লিখেছি, ইংরেজি বাংলা মিলে, মুক্তিযুদ্ধের উপরে, বঙ্গবন্ধুর উপরে। এছাড়া আমার একটি বই স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট হয়েছে, আর একটি বই জাপানি ভাষায় ট্রান্সলেট হচ্ছে। তো আমি লেখালেখির জন্য, মুক্তিযুদ্ধের সাহিত্যের অবদানের জন্য, লেখালেখির জন্য আমাকে 2020-তে 21শে পদক দেওয়া হয়েছে। তো এই হলো সংক্ষেপে আমার পরিচিতি। আমি এবার আমেরিকান যে মেইন স্ট্রিম পলিটিক্সে জড়িত। আমি আমার টাউনের কাউন্সিলম্যান গত 17 বছর যাবৎ। এবার আমি রি-ইলেক্ট হয়েছি 3 বছরের জন্য। ধন্যবাদ। এবার আমরা যাব উমর সেলিম শের ভাই, আপনার কাছে একটু সংক্ষেপে যদি আপনার পরিচয়টা একটু দেন। ধন্যবাদ। নুর নবীর ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে বলতে হয় যে গত 24 বছরের ইতিহাসের 47 থেকে 71-এর মধ্যে যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে 1966 সাল থেকেই আমি বিভিন্ন ছাত্র অর্গানাইজেশনের সাথে থেকে আমি পার্টিসিপেট করি সমস্ত সংগ্রামে, এবং 6 দফা এবং 11 দফায় ইকবাল হল তখন নাম ছিল, আজকে যেটা শাহজাহান জহুরুল হল, অনেকের প্রজন্মরা জানে না। ইকবাল হল থেকে যখন তোফায়েল ভাইয়ের আন্ডারে 11 দফার আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনেও ছিলাম। 69-এর প্রত্যেকটা প্রসেশনে ছিলাম। তারপরে 71 সালের 3রা মার্চে যখন ঘোষণা হয়ে গেল ইউডিআই বলবো আমি ওটাকে, ইউনিলেটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, বঙ্গবন্ধু কিছু ঘরোয়া লোকের মধ্যে আলাপের মধ্যে দিয়েছিলেন, তখন আমরা ছাত্ররা, তখন কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা মিলে ঢাকা শহরে ফেটে পড়েছিলাম। এবং সেই শিক্ষায় যে একটা প্রসেশন হয়েছিল, ওটা বোধহয় শুরু হয়েছিল তিতুমির কলেজের ওখান থেকে, আজকে তিতুমির কলেজ, তখন ওটা সারার্দি কলেজ ছিল, তখন বোধহয় ওটা জিন্না কলেজ ছিল, সরি। তারপরে তিতুমির কলেজ যেটা এখন, সেখান থেকে শুরু হয়েছিল। তারপরে এসে ঢাকা কলেজের কাছে আসার পরে আপনি ওখান থেকে একটা প্রসেশন নিয়ে আমরা সব এই ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে জড়ো হয়েছিলাম, বটতলার ওখানে, এটা এখনো মনে আছে। তারপরে সেদিনের পর থেকেই 7ই মার্চের যে ঘটনা, সে 7ই মার্চে আমরা অঙ্গীকার করেছিলাম যে ঘরে ঘরে দুর্গ করার জন্য, যে বলেছিলেন বঙ্গবন্ধু যে আমরা পাড়াতে পাড়ায় আমরা সমস্ত সংগ্রাম পরিশোধ করব। তো আমরা তখন, আমি ধানমন্ডিতে থাকতাম এক সময়, তারপরে আমরা মুভ করে যাই 70-এর শেষের দিকে পল্লবীতে, মিরপুরের একটা জহুরুল ইসলামের একটা এলাকাতে, রেসিডেন্সিয়াল এলাকা। সেখানে আমরা পল্লবী আওয়ামী সংগ্রাম পরিষদ নামে একটা সংগ্রাম পরিষদ করেছিলাম। সেখানকার আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। তো 71 সালের ওই সময়টা থেকে, মানে 7 তারিখ থেকে 25 তারিখ, দুর্বিষহ সময় ছিল তখন মিরপুরে। আমি আমার নেতৃত্বে, এবং আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন, ওনার নামও জিয়া নাম ছিলেন, ওনার দুজনের নেতৃত্বে আমাদের তখন ওখানে অবাঙালি যাদের ছিল তাদের পানি টানি অনেক কিছু আমরা বন্ধ করে দিয়েছিলাম। তো 25শে কালরাত্রি যখন হামলা হলো, তারপর 26শে মার্চ বা 27শে মার্চে আমার বাড়ি আক্রমণ করে তারা এসে বলছে, তার সাথে কিন্তু কাদের মোল্লার গ্রুপও ছিল, বলেছিল যে সেলিম শেরকে আমরা চাই। তো পারতপক্ষে আমাকে তখন আমাদের প্রতিবেশী একজন আমাকে ধরে তার বাসায় নিয়ে আটকে রেখেছিল। আমার যমজ ভাই ছিল শামীম শের, পরে যে সেক্টর 2-তে মুক্তিযোদ্ধাতে জয়েন করেছিল এটিএম হায়দারের সাথে, সে তাকে হাতে ধরে বোঝাতো সেলিম না, আমার সেলিমকে চাই। তো কোনো মতে আমি তখন সেই 27শে মার্চ পালিয়ে তারপরে আমার ধানমন্ডিতে চলে আসি। তো 71-এর ইতিহাস অনেক করুণ ইতিহাস, সেই ইতিহাস পরবর্তীতে বলবো কি করে আমি মুক্তিযুদ্ধে গেলাম, এবং মুক্তিযুদ্ধের সাথে পরে আমি বিএলএফ এ জয়েন করেছিলাম, যেটা একটা রাজনৈতিক কাঠামো তৈরি করা হয়েছিল ফ্রিডম ফাইটার্স এর সাথে সাথে। রবি ভাইরা তো ডাইরেক্ট ফ্রিডম ফাইটার ছিলেন, আমরা ছিলাম রাজনৈতিক ফ্রিডম ফাইটার। সেই হিসেবে বিএলএফ আমাদেরও ট্রেনিং হয়েছিল, সেই ট্রেনিং নিয়ে আমরা পরে ঢাকায় এসেছিলাম। 71-এর ইতিহাসটা অনেক ব্যক্তি ইতিহাস। আর আমার ব্যক্তিগতভাবে আমি অর্থনীতির ছাত্র। 1980-র দিকে আমি কানাডাতে আসি। এখানে 2-3টা গ্রাজুয়েট ডিগ্রি করার পরে আমি বিশ্ববিদ্যালয় এবং কলেজে মাস্টারি শুরু করি। তারপর প্রফেসর হয়ে বাহাবাজে কিছুদিন ছিলাম। সেখান থেকে এসে আবার এখানে একটা কলেজে প্রফেসরশিপ নিয়ে
আমি রিটায়ার করে গেছি গত 8-9 বছর হবে, এবং 2008 সাল থেকে অটোয়া আওয়ামী লীগের সভাপতি হিসেবে কাজ করছি, এবং আমি বেশ কয়েকটি এনজিও নন প্রফিট অর্গানাইজেশন যেরকম বেঙ্গলি কমিউনিটি সার্ভিস সেন্টার অফ ক্যানাডার চেয়ারম্যান, এটিতে আমরা বিভিন্ন বাঙালি না অবাঙালি সবাইকে আমরা ক্যানাডিয়ান থেকে সাহায্য করি অটোয়াতে। এছাড়াও আমি এখানে অটোয়া লিবারেল পার্টির নিপিয়ান এলাকা, যে এলাকাটাতে আমি থাকি, সেই এলাকার আমি প্রভিন্সিয়াল মেম্বার, আর আমি ফেডারেল গভর্নমেন্টের লিবারেল পার্টির একজন সদস্য। ওকে, এই সমস্ত, এবং নুরনবী হয়তো অনেক বই লিখেছেন, আমার মাত্র বঙ্গবন্ধুর উপরে 2টা বই, একটা ইংরেজিতে একটা বাংলাতে, বঙ্গবন্ধু ভাষণ সমূহ আর স্পিচেস অফ শেখ মুজিবুর রহমান ইংরেজিতে, আর আমার বঙ্গবন্ধু বর শেখ কামাল, একসাথে আমরা ছোটবেলায় ধানমন্ডিতে খেলাধুলা করতাম, শেখ কামালের সাথে মেমোরিজ অফ শেখ কামালকে নিয়ে একটা ছোট্ট একটা বই বার করা হয়েছিল, এবং তা 71 পাবলিকেশন থেকে বাইর করা হয়েছে ঢাকাতে। ধন্যবাদ, আপাতত এতটুকুই, পরে আবার আরো কিছু বলবো ব্যক্তিগত এবং দেশের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে। অনেক ধন্যবাদ সেলিম স্যার ভাই। আমার পরিচয় আপনারা যারা জানেন, যারা জানেন না তাদের জন্য আমি আসলে ওই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা অনুসারে বলবো যে আমার পরিচয়, আমি বাংলার সন্তান, আমার পরিচয় আমি এক রক্তাক্ত প্রান্তর। আমি 1971-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস এবং বঙ্গবন্ধুর স্বাধীন যে বাংলাদেশ, সেই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করি। আমি যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বর্তমানে যে লড়াই চলছে, সেই লড়াইয়ের একজন সৈনিক। এখন আমরা যে ডকুমেন্টারির কথা বলছিলাম, সেই ডকুমেন্টারিটা একটু দেখব। আমি একটা বিষয় বলে নিই ডকুমেন্টারি সম্পর্কে। এই সময়ে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাজটা করতে হয়েছে। আমরা আসলে আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আসলে তথ্যচিত্রটাতে ইতিহাসগুলো তুলে ধরা, এবং সেটা হচ্ছে যে বিভিন্ন সময় ধরে 47 থেকে শুরু করে আমরা বিভিন্ন ভাগ করে করে সংক্ষিপ্ত আকারে আমরা ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা একটু দেখবেন, আর হচ্ছে আপনাদের যদি এই বিষয়ে কোনো পরামর্শ থাকে, যেহেতু আমরা কেউই প্রফেশনাল না আমাদের টিমে, সেহেতু একটু কাইন্ডলি দেখতে হবে আপনাদেরকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোনো পরামর্শ থাকুক, সামনের যে পর্বগুলো আসবে সেগুলো আমরা একটু সবাই ইমপ্রুভ করার চেষ্টা করব। এটাতে হচ্ছে বেশ অনেকেই আসলে সাহায্য করেছেন, সবাই নাম প্রকাশে ইচ্ছুক না, এর মধ্যে কয়েকজন আছে, ইফতেকার, তারপর হচ্ছে কায়সার, লামিসা কণ্ঠ দিয়েছে, এবং আরো আমাদের সাথে স্ক্রিপ্টে কাজ করছে শেখ নাহার। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা অংশ নিচ্ছেন, যারা নাম প্রকাশে অনিচ্ছুক তাদেরকেও। আমরা একটু দেখি, তারপরে আমরা আবার আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে ফিরবো, আমরা তখন তাদের গল্প শুনবো। 3রা জুন 1947, সাম্প্রদায়িক দাঙ্গার নামে ভারতবর্ষে যখন একদিকে চলছে রক্তের হোলি খেলা, একই সময়ে ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন তখন কংগ্রেস এবং মুসলিম লীগের নেতাদের সাথে মিলে প্রকাশ করলেন দেশভাগের শ্বেতপত্র। আর সেই বছরেই 15ই আগস্ট পৃথিবীর মানচিত্রে জন্ম নিল ভারত ও পাকিস্তান নামে 2টি রাষ্ট্র। শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে বর্তমান বাংলাদেশের অংশকে পূর্ব পাকিস্তান নামকরণ করে জুড়ে দেওয়া হলো পাকিস্তান অংশে। সহজ সরল অথচ ধর্মভীরু বাংলার মানুষ বুঝতেই পারল না যে তারা পড়ে গেছে সুদীর্ঘ সংঘাতের জোড়াফাতে। ভাষা সংস্কৃতি কিছুতেই মিল নেই, এক ধর্মের মিল খুঁজেই খুশিতে বিহবল বাংলার, অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানের জনগণেরা। এমনকি 2 দিন পরে যেদিন করাচিতে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করলেন, আনন্দে সেদিন ঢাকার রাস্তায় আতশবাজি পুড়িয়েছিলেন বাংলার সহজ সরল সাধারণ মানুষ। আহা, সেদিন কি তারা জানতো যে তাদের জন্য আতশবাজির বদলে ট্যাঙ্কের গোলা অপেক্ষা করছে পশ্চিম পাকিস্তানিদের পক্ষ থেকে? আহা, সেদিন কি তারা বুঝতে পেরেছিল এই আনন্দের শ্বেতপত্র অন্ধকার হয়ে একদিন অথবা অনেক দিন অথবা অনেক বছর ধরে বারবার নেমে আসবে ঢাকার রাজপথে, দেশের অনেক শহরে অলিতে গলিতে? আহা, সেদিন যদি তারা একটু বুঝতে পারত
এই সরলতার দায় অভাগা বাংলাদেশিদের জ্বালাতে পোড়াতে থাকবে 1947, 1949, 1952, 1954, 1969, 1971, এমনকি স্বাধীনতার 53 বছর পেরিয়ে আজকের এই দিনেও কেন আমরা এখনো জ্বলছি, কেন আমরা এখনো কাঁদছি, কেন বাংলাদেশি আমরা এখনো মরছি, তার সাক্ষ্য রয়েছে ইতিহাসের পরতে পরতে। ইতিহাস কখনো পুরনো হয় না, ইতিহাস কখনো মিথ্যে বলে না, মাঝে মাঝে হয়তো কারো কাছে ধূসর হয়, এতটুকুই। এই ধুলো ঝাড়ার প্রচেষ্টায় আমাদের এই ভিডিও সিরিজ অধিকাংশই হয়তো অনেকের জানা, কারো কারো হয়তো কিছুটা অজানা, অথচ চিরসত্য ইতিহাসের অংশ নিয়ে কয়েকটি পর্বে আমরা তৈরি করার প্রয়াস নিয়েছি এই সিরিজের। বাংলাদেশের আরেকটি বিজয়ের প্রাক্কালে আমাদের এই ক্ষুদ্র উপহার। যাই হোক, আপনাদের ধন্যবাদ। আমরা কুইকলি একটু আলোচনায় চলে যাই। যারা সাথে আছেন, আমরা প্রথমেই আসলে যে আমার কাছে যে প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস মানে হচ্ছে যে শুধুমাত্র গৌরবের ইতিহাস না, সেটা হচ্ছে যে একটা সাহসের, অদম্য এক সাহসের ইতিহাস। আপনারা যখন যুদ্ধ করছিলেন, আমি প্রথমে আসলে নবী ভাই আপনার কাছে প্রশ্নটা করব। আপনারা যখন যুদ্ধ করছিলেন তখন একটা প্রশিক্ষিত সেনাবাহিনী, আপনারা জানেন যে একটা প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছেন, এবং আপনারা যখন শুরু করছেন তখন আপনারা কোনো ট্রেনিং ছিল না, কোনো ধরনের কোনো বিদেশি সাহায্য সহযোগিতা তখনও ছিল না, এবং জানেন যাদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করছেন ওরা হচ্ছে একই সাথে আবার মার্কিন সাপোর্ট পাচ্ছে, চীনা সাপোর্ট পাচ্ছে। তারপরও এই যে অদম্য এক সাহস, সেই সাহসটা আপনারা কিভাবে পেলেন, কোথা থেকে পেলেন? ধন্যবাদ। আমাদের সেই সময়ে সবচেয়ে বড় অস্ত্র যেটা ছিল সেটা ছিল দেশপ্রেম, এবং এই দেশপ্রেমটা আমাদেরকে মাঝে উজ্জীবিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি যখন বেরিয়ে উঠছিলাম, তা আমাদের গ্রামে আশেপাশে পূর্ব পশ্চিমের যে বৈষম্য সেটা প্রতিদিনই দেখতাম। তারপরে যখন আনন্দমোহন কলেজে পড়তে যাই তখন শেখ মুজিবুরের নাম আমি জানতে পারি পত্রপত্রিকার মাধ্যমে। একজন তরুণ আওয়ামী লীগ নেতা, তিনি পূর্ব বাংলা স্বাধিকারের জন্য আন্দোলন করছেন। পূর্ব পশ্চিমের যে বৈষম্য ছিল অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, এগুলোর বিরুদ্ধে তিনি আন্দোলন করছেন এবং উদীয়মান তরুণ একজন রাজনীতিক হিসেবে পরিচিত পাচ্ছেন। তো তারপরে বঙ্গবন্ধু সেই বৈষম্য সমাধানের জন্য রাজনৈতিক প্রস্তাব দিলেন 6 দফা পূর্ব বাংলা সাহিত্য শাসনের জন্য। তিনি লাহোরে বিরোধী দলীয় কনফারেন্সে 1966 সালে এই 6 দফা দিলেন। 6 দফা দিয়ে তিনি হোটেলে এসে তার সহকর্মীদেরকে বলেছিলেন যে আমি দিলাম তো 6 দফা, এর অর্থ যে 1 দফা সেটা পাকিস্তানি শাসক গোষ্ঠী যেমন জানে আমিও তেমন জানি, আমাদের এই অধিকার তারা মেনে নেবে না, এই প্রস্তাব মেনে নেবে না, আমাদেরকে আন্দোলন করে এটা আদায় করতে হবে। তো সেই আন্দোলনের ধারাবাহিকতায় তিনি ময়মনসিংহ আসলেন 1966-এ। আমি তখন আনন্দমোহন কলেজ ছাত্র। সেই দিনই প্রথম দেখলাম তার সেই সুপুরুষ চেহারা, জ্বালাময়ী বক্তৃতা, সবকিছু আমাকে আকৃষ্ট করলো যে আমাদের যে সমস্যা, বৈষম্য এবং স্বাধিকারের যে আন্দোলন, শেখ মুজিব সেইটাই নেতৃত্ব দিতে পারবেন। সেই দিন থেকেই আমি তার একজন ভক্ত হলাম। আমি যেটা বলি যে শেখ মুজিব আমাকে তার কর্মী হিসাবে রিক্রুট করেন নাই, আমি শেখ মুজিবকে সেই ময়মনসিংহের সেই ঘটনার থেকেই আমার নেতা হিসাবে নির্বাচিত করেছিলাম। তো এইভাবেই তিনি আমাদের তরুণ সমাজকে, দেশবাসীকে দেশপ্রেম শিখিয়েছিলেন, স্বাধিকার অধিকার আন্দোলন করে আদায় করতে হবে সেটা শিখিয়েছিলেন। তো যার ফলে 71-এ যখন যুদ্ধ শুরু হলো তখন আমরা বলিয়ান ছিলাম দেশপ্রেমের মাধ্যমে, এবং অস্ত্র আপনি উল্লেখ করেছেন অস্ত্র আমাদের ছিল না, সেটা ঠিক।
আমরা পাকিস্তানি ওয়েল ট্রেইন ওয়েল ডিসিপ্লিন সোলজারের বিরুদ্ধে এবং দুটি বৃহৎ শক্তির বিরোধিতা, অর্থাৎ পাকিস্তানকে সমর্থন করেছিল চায়না এবং আমেরিকা। তারপরেও আমরা জয়ী হয়েছিলাম, তার কারণ ছিল বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং আমাদের দেশপ্রেম। অফকোর্স ভারত আমাদেরকে সাহায্য করেছিল, সেটা না বললে ইতিহাস অসমাপ্ত থাকবে। তো এইভাবেই আমরা ৭১-এ মুক্তিযুদ্ধে যোগদান করেছিলাম এই প্রেরণা থেকে, এবং আমরা জয়ী হয়েছিলাম। আচ্ছা, এটার সাথে এর মানে আপনি বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আপনাকে সাহস জুগিয়েছিল সেই সময়ে। এখন অবশ্যই সেক্ষেত্রে ৭ই মার্চের যে ভাষণ, সে ভাষণ একটা, আমি আসলে দর্শকের একটা প্রশ্ন মাঝখানে আমি নিচ্ছি এই জন্য, এই যেহেতু প্রাসঙ্গিক বিষয়টা। সো আপনারা তো সেই ৭ই মার্চের ভাষণ একটা বিশাল অনুপ্রেরণা ছিল আপনাদের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে। এখন এই যে বর্তমান সরকার যে ৭ই মার্চ বাতিল করলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানে ৭ই মার্চের মানে মুক্তিযুদ্ধের সাথে ৭ই মার্চ মানে কেন গুরুত্বপূর্ণ? স্বাধীনতার সাথে বাংলাদেশের সাথে ৭ই মার্চ বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। সেদিন বঙ্গবন্ধু, আমরা যারা ছাত্রলীগের কর্মী ছিলাম, সেলিম ভাই, আমাদের কাছে বঙ্গবন্ধুর সেই ঘোষণা, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেটাই ছিল স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা আমাদের কাছে, আমরা যারা ছাত্রলীগের কর্মী ছিলাম। কারণ আমরা তো আগে আমরা দুজনেই উল্লেখ করেছি যে আমরা ৬ দফা ১১ দফা গণ অভ্যুত্থান, অসহযোগ আন্দোলনে বিভিন্ন ভাবে অংশগ্রহণ করেছিলাম। তো সেই জন্য ৭ই মার্চ তখন কি বঙ্গবন্ধুর পরিচয় কি ছিল? তিনি নির্বাচন দিলেন, মৌলানা ভাসানী নাদাস বললেন মুজিব তুমি নির্বাচনে যেও না, সেই উপদেশ উপেক্ষা করে তিনি নির্বাচনে গিয়ে প্রমাণ করলেন বাঙালির নেতাকে। সেই নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠতা পেল, ৬ দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করার অধিকার পেলেন, ম্যান্ডেট পেলেন। তারপরে ইয়াহিয়া এবং ভুট্টো ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা দিবে না, যখন সেই মার্চ মাসে 3 মার্চে যে ঢাকাতে যে অধিবেশন হওয়ার কথা ছিল, যেখানে ৬ দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করা হবে, সেটা যখন পোস্টপোন করা হলো, বঙ্গবন্ধু স্পষ্ট, সেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ পরীক্ষা দিচ্ছিলাম, মাত্র আর 2 ঘন্টা বাকি ছিল, কিন্তু সেই 2 ঘন্টা অপেক্ষা না করে আমরা বেরিয়ে আসি প্র্যাকটিক্যাল পরীক্ষা থেকে। এনিওয়ে, আমরা মিছিলে যোগদান করি। তখন থেকেই অসহযোগ আন্দোলন শুরু হলো। সেই দিনই বঙ্গবন্ধু পূর্বানী হোটেলে তার পার্লামেন্টারি দল নিয়ে মিটিং করছিলেন। তিনি সাংবাদিক সম্মেলন করে বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন, এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমি আজ থেকে এটা আনচ্যালেঞ্জ ছেড়ে দেওয়া যাবে না, আজ থেকে অসহযোগ আন্দোলন শুরু হলো। তো সেইভাবে ৭ই মার্চ তিনি ভাষণ দিলেন পল্টন ময়দানে। আমি যে কথাটা বলছিলাম যে কেন আমি শের ভাই কেন মনে করে সেই দিন স্বাধীনতা ঘোষণা, তার কারণটা হলো তিনি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ নেতা, তিনি পূর্ব বাংলায় নির্বাচিত লিডার। তো তার মুখ থেকে যদি বলা হয় যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আর স্বাধীনতা ঘোষণার তো আর কোনো বাকি থাকে না। সেই জন্য আমাদের কাছে সেই ৭ই মার্চ বাঙালির ইতিহাসে, মুক্তিযুদ্ধের ইতিহাসে, মুক্তি সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এবং শুধু বাংলাদেশের জন্য, সারা বিশ্বে এই ধরনের সমাবেশ হয়েছিল কিনা আমার জানা নেই। তো কাজেই এই সরকার, ডক্টর ইউনূসের সরকার, এবং সাপোর্টেড বাই, লিডিং বাই সেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এটা তো স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা হয়তো পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে তাদের এইটাকে বাতিল করা মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। 15ই আগস্ট বঙ্গবন্ধুর যে শোক দিবস, সেটা বন্ধ করা মানে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এবং বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া, যেটা একটা জাতীয় মিউজিয়াম। তো এই সমস্ত ঘটনা এই সরকারকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, এবং তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে একদম রাজাকারের ভূমিকায়। ৭১-এ ইয়াহিয়া খান আমাদের বিরুদ্ধে যে কাজগুলো করছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতা ডক্টর ইউনূস
শিবির, জামাত শিবির এবং হিজবুত তাহরীর মতো মুক্তিযুদ্ধ বিরোধী সন্ত্রাসী দলের সমর্থনে যে কাজটা করছে, এক্স্যাক্টলি ৭১-এ ইয়াহিয়া খান যে কাজটা করছে, বর্তমানে প্রফেসর ইউনূস এক্স্যাক্টলি সেই কাজই করছে। আচ্ছা, আমি একটু এই প্রসঙ্গে একটু ওমর সেলিম শের ভাই আপনার কাছে যাব। আমি ওই যে শুরুতে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতার কথা বলছিলাম। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানে একটা লেখায় বলেছিলেন যে শেখ মুজিব একটি নদী, যার তীরে ভিড়েছে লক্ষ নৌকা। শেখ মুজিব এক অরণ্য, যার গাছে গাছে স্বাধীনতার ডাক। আপনাকে কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুপ্রাণিত করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে? আমি এই কথাটার উত্তর দেওয়ার আগে, কাজী মামুন আপনার এই উত্তরটা দেওয়ার আগে আমি একটু আগে যাই। 1958 সাল যখন আইয়ুব খান মার্শাল ল করে, তখন আমার বয়স 8 বছর, এক্স্যাক্টলি 8 বছর একটু বেশি। তখন থেকে আমার মধ্যে একটা ধারণা হলো, আমি পড়তাম ইংলিশ মিডিয়াম স্কুলে, সেকেন্ডারিতে ছিলাম, তারপরে গেছিলাম আমি আহমেদ বাওয়ানি একাডেমিতে পুরান ঢাকাতে, আরমানিটোলাতে। তো আমরা দেখতাম, আমার বাবা ছিলেন সাব ডিভিশনাল অফিসার, তারপরে ইঞ্জিনিয়ার, বিভিন্ন জায়গাতে যশোর রাজশাহী পার হয়ে তো ঢাকাতে আমরা সেটেলড। তো ঢাকাতে তখন দেখতাম একটা বৈষম্য ভাব দেখতাম আমি। বৈষম্য ভাবটা হচ্ছে যারা বর্তমান পশ্চিম পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান, তাদের সাথে আমাদের যে বৈষম্যটা প্রকট ভাবে ধরা পড়ত। তখন যে আমি চিন্তা করতাম, আমরা কেন ওদের থেকে আলাদা, কেন একসাথে থাকি। তারপরে যখন 66 এর দিকে যখন আমি ওই বঙ্গবন্ধুর 6 দফাটা দেখলাম, তখন দেখলাম যে এইটাই আসল আমাদের স্বাধীনতার একটা প্রিএম্বল। আমি আমার বইয়ের মধ্যে বঙ্গবন্ধু 6 দফাটাকে ম্যাগনা কার্টা বাঙ্গালিস বলেছি আমি, দি ম্যাগনা কার্টা বাঙ্গালিস। মানে এই ম্যাগনা কার্টা, এই 6 দফাটা রচিত, আজকের প্রজন্মকে 6 দফাটাকে পড়তে হবে, খুব ভালো করে জানতে হবে ওটার মধ্যে কি আছে। প্রত্যেকটার মধ্যে লেখা যেভাবে 6 দফাটা চাওয়া হয়েছিল অটোনমির জন্য, তখন পাকিস্তানের ভিতরের মধ্যে থেকে, তার মানে আস্তে আস্তে আমরা যুদ্ধ ছাড়াই যাতে আমরা আলাদা হয়ে যেতে পারি, সেটা ছিল বঙ্গবন্ধুর আসল উদ্দেশ্য। কিন্তু আমরা তা না করে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো 69-এর মার্শাল আর একটা। তারপরে ইয়াহিয়া খান 71 সালের যখন 3রা মার্চ, আমি ফাস্ট ফরওয়ার্ড করে গেলাম, 3রা মার্চ যখন ডিক্লেয়ার দিল রেডিওতে, তখন সমস্ত ছাত্ররা রবিবার ল্যাব থেকে বেরিয়ে আসলো, আমরা ইউনিভার্সিটি কলেজ থেকে ক্লাস থেকে বেরিয়ে আসলাম, এসে আমরা সবাই রাস্তাতে নেমে পড়লাম, ফেটে পড়লাম যে এটা আমরা মানি না। তখনই বঙ্গবন্ধু, তখন শেখ মুজিবুর রহমান সাহেব এবং পাকিস্তানতে যারা আলাপ করতেছে তাদেরকে নিয়ে, অনেককে কাছে নিয়ে, বাঙালি কিছু সাংবাদিক ছিলেন, তার মধ্যে ইকবাল বাহার চৌধুরীও ছিলেন, তার মুখেতে আমার শোনা, তোমরা ঘরোয়া আলাম বলেছে আজকে আমি ডিক্লেয়ার করলাম স্বাধীনতা, যাও। 3রা মার্চ, 7ই মার্চের কথা, 7ই মার্চ যে প্রশ্নটা একটু আগে করা হয়েছিল, নবী ভাই উত্তর দিয়েছেন খুব সুন্দর করে। 7ই মার্চ প্রত্যেকটা, তখন আমাদের তখন 20-21 বছর বয়স, আমরা তখন 20 বছর পার হয়ে 21-এ পড়েছি। তো এই বয়সে তখন আমাদের মধ্যে একটা মানে রক্ত গরম থাকেই, এখনকার ছেলেমেয়েদের যেমন রক্ত গরম থাকছে, তখন আমরা ইতিহাস পড়ে আসতেছি, ইতিহাস দেখে আসতেছি, এবং এইটা থেকে অনুপ্রাণিত হয়েছে কিভাবে। 7ই মার্চে যে বক্তৃতা, আমি খুব কাছের থেকে বক্তৃতা শুনেছি, সেই বক্তৃতাকে অনুপ্রাণিত করেছে যে বঙ্গবন্ধু আর যে বক্তব্যগুলো আছে, প্রত্যেকটা লাইন, নীলবন্ধুগুলোর কথা বলতে, এটা একটা কবিতা পাঠ, এই প্রত্যেকটা লাইনই একটা অনুপ্রেরণা, যে তোমরা যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমাদের বাঙালিদেরকে দাবায় রাখতে পারবো না। এই যে শব্দগুলা, এগুলো কানের মধ্যে বাজে, এইসব থেকে অনুপ্রাণিত হয়ে আমরা তখন পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় সংগ্রাম পরিষদ তৈরি করেছিলাম। এবং বঙ্গবন্ধু, আমার ব্যক্তিগতভাবে আমি তো কামালের বাসায় তার আগে থেকেই যেতাম, কামাল একসাথে আমরা ধানমন্ডি যখন থাকতো 8 নম্বর রোডে, তখন ওখান থেকে খেলাধুলা করে আমরা ধানমন্ডির মাঠ থেকে ওর বাসায় গেছি। এবং বঙ্গবন্ধু, বেগম মুজিব এবং হাসিনা আপা, রেহানা অনেক ছোট ছিল, জামালও ছোট, তখন ওদেরকে আমরা দেখেছি, কাছের থেকে দেখেছি। তো বাসায় আমার যাতায়াত ছিলই। 3rd মার্চ ও 4th মার্চও আমি তাদের বাসায় গেছিলাম, তখনই আমার কানে বেজে এসেছিল যে যা পারো নিয়ে তোমরা ই করতো। 7ই মার্চের ঘটনাও একই ব্যাপার। 7ই মার্চের রেসকোর্স ময়দানে যখন ওরা যে বক্তৃতা, যে ট্রাক নিয়ে আমরা গেছিলাম, আমি অনেক বক্তৃতাতে এটা বলেছি আমি, যে সেটাতে আমাদেরকে এমন ভাবে অনুপ্রাণিত করেছিল যে আমরা
আমাদের মধ্যে তখন রক্ত টকবক করে উঠেছিল যে আমাদের কিছু একটা করতে হবে। তো 7ই মার্চে 25শে মার্চ যে আমরা দুর্গ গড়ে তুলেছিলাম ওই একটা কারণ, কারণ 7ই মার্চ বাঙালিদের কাছে আমাদের বয়সী এবং আমাদের প্রজন্মের পরে একটা পবিত্র দিন, কারণ এই যে দিন বাংলাদেশের স্বাধীনতার আসল স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছে। 26শে মার্চ তো অফিসিয়াল ওটা, কিন্তু 7ই মার্চই আসলে ডিক্লারেশনটা হয়ে গেছে। সেদিন উনি মুখ দিয়ে বললেন না যে আজকে থেকে তোরা স্বাধীন, কিন্তু উনি স্বাধীনতার সংগ্রাম, এবার মুক্তির সংগ্রাম। তো এইটা মানেই তো বোঝা যাচ্ছে যে এখানে স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে, এর পরবর্তীতে আর কোনো ঘোষণা লাগে না, কোনো কিছু লাগে না। ওইটাই হচ্ছে আসল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, 7ই মার্চকে এই যে বর্তমান ইউনিট সরকার, জেহাদি ইউনিট সরকার বলবো আমি, এরা যে বাতিল করলো না বুঝেই। আমেরিকা তো কিন্তু অনেক দিন আছে যেখানে কোনো ছুটি নাই, এখানে 7ই মার্চে কিন্তু ঘোষণা কোনো ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করে নাই আমাদের শেখ হাসিনা গভর্নমেন্ট বা আওয়ামী লীগ গভর্নমেন্ট। সেখানে 7ই মার্চকে একটা জাতীয় দিবস হিসাবে রিকগনাইজ করা হয়েছে। সেই জাতীয় দিবসটাকে তারা বাতিল করে কি হিসাবে, এটা আমার বোধগম্য না। এটা তো রাজাকার, পুরা রাজাকার বাহিনী এখন দেশটাকে চালাচ্ছে, এবং যারা পাকিস্তান ভাঙাকে মেনে নিতে পারে নাই তারাই একমাত্র আজ বাংলাদেশকে শাসন করতেছে। সেটার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং আমাদের এই প্রজন্মকে, যারা আজকে তথাকথিত ছাত্র আন্দোলন বলে, তাদেরকে বোঝাতে হবে যে দেখো তোমরা যেটা করেছো সেটা ভুল, এটা হতে পারে না কখনো। কারণ 7ই মার্চ না হলে তোমরা তো আদৌ থাকতে না, বাংলাদেশই থাকতো না। বাংলাদেশ কি হতো, কি বাংলাদেশ থাকতো? রবি ভাই বা আমরা যদি আজকে ঝাঁপিয়ে না পড়তাম গেরিলা যুদ্ধতে, আর গেরিলা যুদ্ধ এই জন্য হয়েছিল যে একটা রেজিমেন্টের আর্মির সাথে কি করে ফাইট করব, আমরা তো হিট এন্ড রান করে যুদ্ধ করেছি। ওকে, এবং ব্যক্তিগত যে স্মৃতিচারণ করি, আমার যে কমান্ডার ছিল আব্দুল আজিজ, মারা গেছে, কুমিল্লা বাড়ি, ঢাকা কলেজের ভিপি ছিল, তার আন্ডারে আমি ছিলাম। তো আমরা তেজগাঁওতে ইন্দিরা রোড, ওখানে একটা অপারেশন করার কথা ছিল। ওখানে কিছু ডায়নামাইট, পুলিশের একটা কনভয়, আর্মির একটা কনভয় যাবে, ওখানে মারতে গিয়ে আমার খুবই ক্লোজ বন্ধু রতন নামে, তার কানের পাশে গুলি গিয়ে, কিন্তু পরবর্তী দেখা গেল তার কানে গুলিটা লেগে তার ব্রেনের মধ্যে গুলিটা লেগেছে, পরবর্তী সে মারা যায়। ওকে, কিছুদিনের মধ্যেই ওখানে কয়েকদিন ধরাও পড়ে। তো ওখানে অপারেশনটা সাকসেসফুল হয়েছিল ইন্দিরা রোডে, আমরা অনেকে বেঁচে গেছিলাম, অনেকে পালিয়ে গেছিলাম। পরে ঢাকাতে আমরা তো ঢাকা আরবান গেরিলা ছিলাম বিএলএফ এর পক্ষ থেকে। তো বঙ্গবন্ধুর খালি 7ই মার্চ না, বঙ্গবন্ধুর যে 48 সাল থেকে যে কার্যক্রম গুলা আমরা ফলো করে এসেছি, যেভাবে বড় হয়েছি, যেভাবে মনোবিভাব বললেন, আমরা যেভাবে বড় হয়েছি, ঢাকা কলেজে যেভাবে দেখেছি যে কিভাবে বঙ্গবন্ধু আমাদেরকে ইয়াং জেনারেশনকে অনুপ্রাণিত করেছিল, যে উনি একমাত্রই ব্যক্তি যার দিকে আমরা তাকিয়ে থাকতাম। ভাসানী বা তখনকার সারোয়ার্দী বা অন্য নেতারা, এ কে ফজলুল হক, তাদের কন্ট্রিবিউশন আছে, কিন্তু তারা তখন ফেল করেছিলেন। ওকে, যখন ওপারে গিয়ে আমরা যখন তাজউদ্দিন সাহেব লিড করতে অন বিহাফ অফ বঙ্গবন্ধু, তাজউদ্দিন সাহেব কিন্তু সবসময় বলতো আমরা বঙ্গবন্ধু আমাদের সামনে আছে। আমরা মৌলভী হয়তো মনে রাখতে পারেন যে আমাদেরকে বলা হয়েছে যে উনি আছেন আমাদের সামনে। আমরা স্লোগান দিতাম কি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই স্লোগানটা দিতাম আমরা সবসময়। ওকে, আচ্ছা, এবার আমরা একটু নবী ভাই আপনার কাছে যাই। এখানে একটু থামি আমি। হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ নবী ভাই, একজন দর্শক একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে যে আমি ওই প্রসঙ্গে আসলে এর পরের প্রসঙ্গটা এটাই ছিল যে আপনার দর্শকের যে প্রশ্নটা আমি সেটা একটু পড়ি, যে বীর মুক্তিযোদ্ধাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে, যে মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন বাংলাদেশের বাঙালি জাতিসত্তা চরমভাবে বিভক্ত এবং মুক্তিযুদ্ধ বিরোধী চক্র মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করে চলেছে, এই অবস্থায় জাতির ভবিষ্যৎ কি? সো এটা আসলে মানে আমি যেভাবে মানে দেখি যে ঐক্য এবং দেশপ্রেম, এই দুইটা ছিল হচ্ছে আমাদের বিজয়ের মূল ভিত্তি। ঠিক আছে, তো এখন আপনাদের কাছে মানে আমার যে জিনিসটা জানার এবং শেখার সেটা হচ্ছে যে মানে কিভাবে এই যে বিভিন্ন গোষ্ঠী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সব ধর্ম এবং সব গোত্র, সব সংগঠন থেকেই আপনার অংশ নিল সবাই মুক্তিযুদ্ধে, এবং আপনারা এক একজন মানে 11টা সেক্টরের পাশাপাশি ও বিভিন্ন রকমের বাহিনী মুক্তিযুদ্ধে অংশ নেয়, আমরা সেটা জানি। এই যে সামাজিক ঐক্য, রাজনৈতিক ঐক্য, একটা কমন একটা গোল নিয়ে, সেই বিষয়টা মানে আপনারা কিভাবে এক্সপেরিয়েন্স করেছিলেন নিজেরা, আপনাদের অভিজ্ঞতা থেকে একটু যদি বলেন, যে ওই সময় যে সবাই আসতেছে সব সংগঠন থেকে, সব রাজনীতি থেকে, সব ধর্ম থেকে, যে আমাদের একটা স্বাধীন দেশ দরকার,
এই জাতীয় ঐক্যটা কিভাবে তৈরি হয়েছিল, মানে অনুপ্রেরণাটা কি ছিল? এই জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, প্রথমে আমি বলেছি বঙ্গবন্ধুর আমাদেরকে যে দেশপ্রেম শিখিয়েছিলেন, তারপরে যখন আমাদের পিঠ যে দেয়ালে ঠেকে গেল, পাকিস্তানিরা 25শে মার্চ আক্রমণ করলো, তার আগে বঙ্গবন্ধুকে ক্ষমতা হস্তান্তর করলো না। এই সমস্ত কারণে আমরা তখন জেনে গিয়েছিলাম যে আমাদেরকে জাতি হিসাবে ধ্বংস করার জন্য সামরিক বাহিনী আমাদের উপরে অ্যাটাক করেছে। প্রথম রাত্রে ঢাকাতে 10,000 লোককে মেরেছিল, ছাত্র, রাজনৈতিক কর্মী ইত্যাদি ইত্যাদি। আমি সেদিন রাত্রে এখন যেটা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, তার সামনে ব্যারিকেড তৈরি করছিলাম। আমাদের উপরে প্রথম মেশিন গান এগুলি চালানো হয়। তো যাই হোক, এইভাবে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম। কিন্তু স্বাধীনতার পর কি হলো, যেটা আপনার প্রশ্ন, সেই ঐক্যটা আমরা ধরে রাখতে পারি নাই। তার কারণটা হলো ব্যক্তি স্বার্থ। আমি সেনাবাহিনীর উদাহরণটি দেই। সেনাবাহিনীতে যে সমস্ত কমান্ডাররা কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছে, একজন কমান্ডার আহত হলে জীবনে রিস্ক নিয়ে আহত কমান্ডারকে উদ্ধার করেছে, তারাই স্বাধীন বাংলাদেশে প্রমোশনের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য পরস্পরের বিরুদ্ধে বলা শুরু করলো। বঙ্গবন্ধু একজন তার মিলিটারি সেক্রেটারি বোধহয় কর্নেল হামিদ, তার বইয়ের পড়েছি যে বঙ্গবন্ধু আক্ষেপ করে কর্নেল হামিদকে বলেছিল যে এই যে 3-4 জন সিনিয়র অফিসার আছে, আমি নামও বলতে পারি, জিয়াউর রহমান, কি বলে শফিউল্লাহ, তার খালিদ মোশাররফ বা আরো যারা সিনিয়র অফিসার, এসেই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে, বদনাম শুরু করে। তো তখন বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিলেন যে আমি দেশ চালাবো, দেশ শাসন করব না, এদের এই ক্ষুদ্র অভিযোগের এই ব্যাকবাইটিং আমি শুনবো। তো যাই হোক, এইভাবে আর্মির ভিতরেও ডিভিশন দেখা গেল, এবং সিভিলিয়ানদের ভিতরে, যারা আমরা সিভিলিয়ান মুক্তিযুদ্ধ ছিলাম, সেখানেও বিভিন্ন স্বার্থের জন্য বিভিন্ন বিভক্তি সৃষ্টি হলো। এরপরে সবচেয়ে বড় ক্ষতি করলো যারা বামপন্থী, বাংলাদেশের সেই তথাকথিত বামপন্থী, তারা অনেকেই আন্ডারগ্রাউন্ডে গিয়ে স্বাধীন বাংলাদেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, পুলিশ ফাঁড়ি আক্রমণ করে অস্ত্র লুট করা, বড় বড় যোদ্ধাদেরকে আক্রমণ করে হত্যা করা ইত্যাদি। কিন্তু আমি মনে করি আমাদের যে এই যে অনৈক্য, এটা অস্বাভাবিক কিছু নয়। সবচেয়ে মুক্তিযুদ্ধ বিরোধী যে কাজটা শুরু হয়েছিল সেটা হলো আমাদের প্রতিপক্ষ, অর্থাৎ 71-এর মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল, সেই পাকিস্তান, সেই আমেরিকা, সেই চায়না, এবং দেশের অভ্যন্তরে তো জামাত, মুসলিম লীগ তো ছিলই। তো এরা আমাদের চাইতে শক্তিশালী, এদের অভিজ্ঞতা, এই ধরনের কাউন্টার ইন্টেলিজেন্স বা কাউন্টার রেভলিউশন করার অভিজ্ঞতা আমেরিকা রয়েছে, তারা সেই লম্বা লিস্ট রয়েছে। তো তারা এমনভাবে ফলস নেরেটিভ শুরু করে দিল যে বঙ্গবন্ধুর শাসনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে, যেমন এই যে কি বলে রংপুরের এক মহিলাকে জাল পরিয়ে ছবি তুলে সারা বিশ্বে প্রচার করা হলো, এটাও একটা কনস্পাইরেসি ছিল। মঙ্গা সৃষ্টি করা হলো, সেই PL 480 যে খাবার আসার কথা ছিল, একটা সামান্য অজুহাতে, যে কিউবার সাথে বাংলাদেশ সরকার পাট রপ্তানি করেছে, এর জন্য ওইটা বন্ধ করলো। তো এগুলো ছিল ষড়যন্ত্রের অংশ। এই সমস্ত করে এমন একটা অবস্থা সৃষ্টি করা হলো দেশের অভ্যন্তরে, তারপরে জাসদ সৃষ্টি করা হলো। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বেশি ক্ষতি করেছে জাসদ। কাদের দ্বারা গাইডেড ছিল আমরা জানি না, কিন্তু এই সমস্ত কারণে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনার যে ঐক্য সৃষ্টি হয়েছিল, যে শক্তি সৃষ্টি হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী, তাদের সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা যে ষড়যন্ত্র শুরু করেছিল, যার ফলে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। মুক্তিযুদ্ধ বিরোধী 3টি সরকার বাংলাদেশে আসলো, মুক্তিযুদ্ধের ইতিহাস চেঞ্জ করার চেষ্টা করা হলো, এবং সেইটার ধারাবাহিকতায় আজকে এই মুক্তিযুদ্ধের বিরোধী চেতনা তারা কাজ করছে। তারা এমনভাবে নতুন প্রজন্মকে ফলস নেগেটিভ দিয়ে
ব্রেইন ওয়াশ করেছে যে তাদেরকে ঘুরানো বা তাদের সংশোধন করা এটা একটা টাফ জব ফর আস। আমি সেলিম ভাইয়ের মতো দুজনে পারবো না, লক্ষ লক্ষ লোক আমাদের দরকার, কিন্তু মুক্তিযোদ্ধারা তো লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বেশি নেই। আমার একটা ছবি মুক্তিযুদ্ধের সময় দেখলাম, ওই দিন দেখি আমরা 10 জন, আমি তৃতীয়বার যখন ভারতে যাই, 10 জন মুক্তিযোদ্ধার একটা ছবি, সেখানে মাত্র আমরা 2 জন বেঁচে আছি। তো আমরা মুক্তিযোদ্ধারা হারিয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিশালী হচ্ছে, আমাদের এই শাসনে আমাদের অনেক ভুল ত্রুটি ছিল। তো বিভিন্ন কারণে আমরা এখন হারতে শুরু করেছি, কিন্তু বাঙালি জাতি তো হারার জাতি নয়, এমন অবস্থার সৃষ্টি করতে হবে। এটা হয়তো পরে আলোচনা হবে বিস্তারিত। তো এত কিছুর পরেও, নিরাশ হওয়া পরেও কিন্তু আমি আশার আলো দেখতে পাই। বাঙালিদেরকে যদি সঠিক ইতিহাস শেখানো হয়, যেটা বঙ্গবন্ধু শিখিয়েছিল পাকিস্তানি বৈষম্যে, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, সেটা যদি আমরা করতে পারি, ইট ইজ নট ইয়েট লেট, আমরা এই পরিবর্তনটা আমরা আনতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা খুবই কৃতজ্ঞ যে আপনারা আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন। আজকে বিজয়ের মাসের প্রথম দিন। আমাদের দর্শকরা অনেকেই আসলে একই কথাই বলছেন আমাদের মন্তব্যে, যে সবাই যারা শুনছেন আমাদের সাথে আছেন, এবং সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে যে আপনারা আপনাদের গল্পগুলো বলছেন। আচ্ছা, আমি এখন একটু আমি একটু ফলো আপ করি নবী ভাইয়ের সাথে। হ্যাঁ, আমি আপনার কাছেই যাচ্ছিলাম যে আপনি একটু বলেন। না, নবী ভাই সঠিক সবই বলেছেন। আমি এখানে একটু যোগ করতে চাচ্ছি। বঙ্গবন্ধু একজন মহান ব্যক্তি ছিলেন, ওনার দয়ার অনেক ছিলেন। উনি ওনার একটা দিক, অনেকেই ওনাকে যদি নিয়ে মানে রিসার্চ যারা করে তারা অনেকেই লিখেছে, এবং আমিও লিখেছি অনেক আর্টিকেলে, যে বঙ্গবন্ধুর একটা মহানবত হচ্ছিল, যেটা ছিল ওনার সফট কর্নার। দেশ স্বাধীনের সময় আমরা ঐক্য ছিলাম, যা আমরা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন বা অন্য ছাত্র বামপন্থী সবাই একসাথেই ছিলাম যখন যুদ্ধটা করেছি। তার মধ্যে ওখানে একটা বিভেদ ছিল, ওই বিভেদের মধ্যে ছিল। তারপর পরবর্তীতে যেটা নবী ভাই উল্লেখ করলেন, ওই ইতিহাসটা আমি আর পুনরাবৃত্তি করবো না সময়ের ইয়ের জন্য। বামপন্থীরা আমাদের ক্ষতি করেছে অনেক, এটা সত্য। কিন্তু আমরা ছাত্রলীগের মধ্যে থেকে একটা দল যখন বেরিয়ে এসে জাসদ করলো, সেটা সবচেয়ে বড় ক্ষতিকর হয়ে গেল। বঙ্গবন্ধুর এগেনস্টে তারা দাঁড়ালো। তো বঙ্গবন্ধুর যে একটা ম্যাগনামিটি ছিল, এই ম্যাগনামিটির জন্য আমি বলবো আছি খুব দুঃখের সাথে, তখন আমরা চেয়েছিলাম যে রাজাকার আর যে 20% যে শিবির যারা ছিল তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে বা তাদেরকে না রাখতে, কিন্তু বঙ্গবন্ধু তাদেরকে রাখেনি। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তখনকার যে দেশপ্রেমটা, সেটা মানে গড়ে উঠেছে। তার পরবর্তীতে আমরা আমাদের নিজেদের দোষ দেওয়া উচিত যে আমরা ফেল করেছি ইনকালকেট করতে, মানে পরের প্রজন্মগুলোকে বুঝাতে যে কিভাবে মানে যুদ্ধটা হয়েছে। তার এর মধ্যে এখানে অ্যাড করি, বঙ্গবন্ধু মতো 3.5 বছর সময় পেয়েছিলেন সবকিছু ঠিক করতে পারেন নাই। তার আগে তাকে মেরে ফেলা হলো বাকশাল দিয়ে। বাকশাল কেন দেওয়া হয়েছিল সেটাও একটা ঐতিহাসিক পটভূমি, এটা আজকের এই আলোচনা বলা যাবে না। বাকশালের জন্য এটা আলাদা একটা অনুষ্ঠান করতে হবে। বাকশালের একটা সায়েন্টিফিক সাইডও আছে। তো যেটার কারণে অনৈক্য শুরু হলো, সে অনৈক্যটা আমি বলবো আমার মতে, এবং আমার সাথে অনেকেই হয়তো এক হবেন, আমরা 71 সালে যে ভুলটা করেছিলাম, বঙ্গবন্ধু এখন নিশ্চয় এটা জানি না বেঁচে থাকলে কি করতেন, উনি যে মাফ করে দিয়েছিলেন, ওই যে মাফটা করে দেওয়াটা হলো, যারা অসহযোগ করলো মুক্তিযোদ্ধাদের সাথে, মুক্তিযোদ্ধাকে ধরিয়ে দিল যেসব রাজাকাররা, এটার অ্যাডভান্টেজটাই ওরা নিল। এরা ফুলিয়ে পেঁপে বড় হলো, এবং তারা ভিতরে এটা অর্গানাইজ হতে হয়ে আজকে এই বৈষম্যটা এলো। আমরা পাকিস্তানের বিরুদ্ধে একটা বৈষম্য, একটা অর্থনৈতিক বৈষম্য ভাবটা আমাদের মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম, যে এটা আমরা থাকতে পারবো না, ওদের সাথে অসম্ভব। আমরা ইনকাম করি বেশি, 56% আমরা ইনকাম করতাম, তারা সিংহভাগই 90% চলে যেত পশ্চিম পাকিস্তান, তখন পূর্ব পাকিস্তানে আসতো না, তখনকার পূর্ব বাংলাতে আসতো না। তো সেইটার থেকে অনুপ্রেরিত হয়ে তো শত হাজার লক্ষ মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু পরবর্তীতে কি হলো, পরবর্তীতে দেশ স্বাধীনের পরে যেটা আমরা ওই ঐক্য ধরে রাখতে পারলো না। রবিবার সত্যিকারে মানে উদাহরণ দিয়েছে যে আর্মির মধ্যে যেরকম
খালেদ মোশাররফ যে গ্রুপ, এটিএম হায়দারেরা, এরা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের গ্রুপ। আর পাকিস্তান ফেরত যারা, তারা তো পাকিস্তান ফেরত, তারা কখনোই বাংলাদেশকে মেনে নেয়নি, তাদের অন্তর থেকে বাংলাদেশকে মেনে নেয়নি। যারা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে, যে তারা যে বৈষম্যটা দেখেছে, তারা বুঝেছে যে এটা আলাদা দেশ হতে হবে, তখন থেকেই এই এই প্রবলেমটা শুরু হয়েছে। আর একটা প্রবলেম বলবো, যদি এটা আমার বলার ঠিক নেই আমি জানি না, আমরা ছাত্রলীগ বা আওয়ামী লীগ আমরা নিজেরাই বুঝাতে পারিনি পরবর্তী প্রজন্মকে। কিন্তু আর্মি যে আজকে যে সেনাবাহিনী, এই সেনাবাহিনীর বাজেটের সিংহভাগ সেনাবাহিনীর দিকে চলে যায়। এটা আমার মতে এটা ঠিক হয়নি। প্রথম থেকেই বঙ্গবন্ধু চেয়েছিল একটা পিপলস আর্মি করতে, কিন্তু সেটা না করে ট্র্যাডিশনাল আর্মিতে চলে গেছে। সেটাই আমাদের আর একটা ভুল ছিল, যার জন্য আজকে অনৈক্য শুরু হয়েছে, যার জন্য আজকে রাজাকাররা আমাদের মাথার উপরে চারা দিয়ে উঠেছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু ইন্টারাপ্ট করি, সরি নবী ভাই, আপনার কাছে একটা প্রশ্ন এই প্রসঙ্গে, এই যে আমাকে আসলে অনেক দর্শকরাও জানতে চাচ্ছে যে এই ইস্যুটা নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের এই যে আপনাদের কাছ থেকে আপনারা আজকে যে গল্পগুলো শুনছি, মুক্তিযুদ্ধের ইতিহাস জানা একটা, আর একটা হচ্ছে যে বোঝা, যে কখন কি ঘটনা হয়েছিল সেটা হচ্ছে ইতিহাস, আর বোঝার যে জায়গাটা, এবং সেই মুক্তিযুদ্ধের ইতিহাস জানা এবং বোঝা, এবং এটা যে উদযাপনের মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা এখন থেকে শুরু করে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে, তারা হচ্ছে গণতন্ত্র এবং ন্যায় বিচার এই বিষয়গুলো নিয়ে মানে শিখতে পারে, জানতে পারে। এবং এটা ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণের জন্য যেই গুরুত্বটা, সেটা আসলে ব্যক্তি পর্যায়ে অনেক বেশি ভূমিকা রাখে। আমি জানি যে একজন মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযোদ্ধা না, একজন মুক্তিযোদ্ধা হচ্ছে একটা ইতিহাস বহন করে, এবং এটা নিয়ে আপনার যে মুক্তিযুদ্ধ ইতিহাস আপনার কে নিয়ে যে মুক্তিযুদ্ধ সে আমরা যেটা জানি, সেটা একটা ডকুমেন্টারি হয়েছে যেটা আমরা জানি। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেটা সম্পর্কে একটু বলেন, যে এটাও তো একটা সংরক্ষণের একটা মাধ্যম, যে ডকুমেন্টারিটা, আপনি একটু এই প্রসঙ্গে একটু বলেন, তারপর আমরা হচ্ছে আবার ওই কাজী আমি রোমে শুরু হওয়ার 1 সেকেন্ড আগে লাস্ট সেন্টেন্সটা বলে শেষ করে দিচ্ছি। আমি লাস্ট সেন্টেন্সটা হচ্ছে 21 বছর আমরা মুক্তিযুদ্ধের যে ইতিহাস বা মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটা আমরা কিছুতেই তাদের সেই 21 বছরের ইতিহাসে আমরা বলতে পারি না। এবং ছাত্র এবং বাচ্চাদের স্কুল আমরা শুনতে পাচ্ছি না শের ভাই আপনার। হ্যাঁ, মিউটে চলে গেছে। শের ভাই, হ্যাঁ এখন আবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নবী ভাই আপনার কাছে যাই। হ্যাঁ, ধন্যবাদ। আমি আগে উল্লেখ করেছি, বাই প্রফেশন আমি একজন বিজ্ঞানী, কিন্তু 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে আমি যেটা দেখতে পেলাম, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু পরিবর্তনই নয়, মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তখন আমি ভাবলাম যে আমার সুযোগ হয়েছিল মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা, যুদ্ধ অপরাধের বিচারের আন্দোলনে প্রবাস থেকে অংশগ্রহণ করা। তো আমি যদি এই কাহিনীগুলাই লিখি, তাহলে তো সেটা ইতিহাসের একটা অংশ হবে। সেই জন্যই আমি লেখালেখি শুরু করি। আগে উল্লেখ করেছি 24টি বই লিখেছি। তো এই বইগুলো জনপ্রিয়তা পেয়েছে। তারপরে বুঝতে পারলাম যে আজকাল মানুষ বই পড়তে চায় না, বিশেষ করে ইয়াং জেনারেশন। তখন কানাডার টরন্টোবাসী নাদিম ইকবাল, কবি আচার চৌধুরীর মেয়ের জামাই, সে আমাকে অ্যাপ্রোচ করলো যে আঙ্কল, আপনার উপরে আপনার বইগুলো আমি পড়েছি, আপনার উপরে একটা ডকুমেন্টারি তৈরি করতে চাই। তো সেটা যদিও আমার জীবনের চারদিকে, কিন্তু এটা 90 মিনিটসের একটা ডকুমেন্টারি, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর অবদান, তারপরে জাহারা ইমামের নেতৃত্বে যুদ্ধ অপরাধের বিচার, মুক্তিযোদ্ধাদের সাহস, বীরত্ব এবং দেশপ্রেম, যে জেনোসাইড হয়েছিল, রেপ হয়েছিল, রিফিউজিদের ফ্লাইট, সবকিছু মিলে 90 মিনিটসের একটা ডকুমেন্টারি আমরা এটা দেখাচ্ছি। এটার সাবটাইটেল আছে ইংরেজিতে, যার ফলে বাংলা না জানলেও চলবে বা বোঝার কোনো অসুবিধা হবে না। এটা আমরা 21টা শো করিয়েছি দেশে বিদেশে, এবং এই ডিসেম্বর মাসে 5টা শো নির্ধারণ করা হয়েছে কানাডাতে, আমেরিকাতে। তো আশা করি যে এই ডকুমেন্টারির মাধ্যমে এবং এই ধরনের ডকুমেন্টারির মাধ্যমে আরো অনেক ডকুমেন্টারি রয়েছে,
নতুন প্রজন্ম যদি সত্যিকারেই তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চায়, কত ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি যদি জানতে চায়, জানার সুযোগ রয়েছে। নির্ভর করবে তাদের ইচ্ছার উপরে। তো দে আর মিসগাইডেড বাই ফলস নেরেটিভ। সেই ৭১-এর ১৬ই ডিসেম্বরের পরের থেকে যে ফলস নেরেটিভ প্রচার করা হচ্ছে, এবং আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী তারা শক্তিশালী, তাদের রিসোর্স রয়েছে, তো যার ফলে আমাদের এই নতুন প্রজন্ম ব্রেন ওয়াশ হয়ে গেছে, যার ফলে তারা এই যে পরিবর্তনটা এসেছে বাংলাদেশের রিসেন্টলি, সেটা হলো যে এটা সম্পূর্ণ প্রতারণা, মিথ্যাচার। শুরু হলো যে এরকম বৈষম্য বিরোধী, বৈষম্যই তো ছিল না, বৈষম্য শেখ হাসিনার সরকার আগেই বন্ধ করে দিয়েছে, তো সেটা একটা প্রতারণা। তারপরে যখন শান্তিপূর্ণ আন্দোলন শুরু হলো, তারপরে সন্ত্রাসীরা এর ভিতরে ঢুকে শিবির এবং অন্যান্যরা মানুষ হত্যা করলো, পুলিশ হত্যা করলো। আরেকটা ফলস নেগেটিভ সৃষ্টি করা হলো যে এই সরকার বা পুলিশ বাহিনী শত শত লোককে মারছে, সেটাও একটা ফলস নেগেটিভ। মেনে নিলাম এই দুইটা ঘটনা। তারপরে যখন শেখ হাসিনা বাধ্য হলেন টু অ্যাভয়েড ব্লাডশেড, ক্ষমতা ছেড়ে ভারতে আসার, এখন কি দেখতে পাচ্ছি যে আসল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান বানানো। আমরা যে আলোচনাটা এখনো করার সুযোগ পাইনি, সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের যে 4টা আদর্শ ছিল, তার মধ্যে অন্যতম ছিল অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা। সেইটাকে শেখ হাসিনা সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছিলেন। সেই অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে যাতে সাম্প্রদায়িক একটা সমাজ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, যেটা ইসলামিস্টদের লক্ষ্য। ডক্টর ইউনূস শান্তির দূত হয়েও সে অশান্তির দূত হিসাবে কাজ করছে। এই মৌলবাদীদের, সন্ত্রাসীদের উনি ক্ষমতায় গ্রহণ করে কি করলেন, সেই হিজবুল তাহরীর নেতাদেরকে ছেড়ে দিলেন। যে শিবিরের নেতারা যারা ছাত্র হিসেবে আন্দোলন করেছে, তারা স্বীকার করলো যে তারা আসলে শিবিরের নেতা ছিল। ৫০-৫৩ জনের ভিতরে অধিকাংশই হলো শিবিরের নেতা ছিল। তারপরে একজন রিটায়ার্ড আর্মি অফিসার, রিটায়ার্ডও ঠিক না, বহিষ্কৃত আর্মি অফিসার, সে বলল যে আমরা গুলি করেছি, গ্রেনেড ছুড়েছি। সে তার সেই যে রাইফেল, যেটা 7.62 সেই রাইফেল, সেটাও সে দেখালো যে এই রাইফেল দিয়ে আমি গুলি করেছি। তো এই যে ফলস নেগেটিভ এখন বেরিয়ে আসছে, এই যে আবু সাঈদের যে ভিডিওটা তৈরি করা হয়েছিল, তার আগে পিছের ঘটনাগুলো এখন বেরিয়ে আসছে। মুগ্ধ যে পানি দেওয়ার জন্য যে চিল্লাচ্ছিল, তারও ইতিহাস এখন ধূম্রজাল সৃষ্টি হয়েছে, সে নাকি এখন ফ্রান্সে। তারপরে 13 জন শহীদ, এই আন্দোলনের শহীদ, তারা ফিরে এসেছে জীবিত হিসাবে। তো এই যে ফলস নেগেটিভ সৃষ্টি করে মানুষকে ভুল বোঝানো হয়েছিল, তারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এখন তো আমরা সত্যটা জানতে পারছি। তো আশা করি যারা সেই সময় এই ফলস নেগেটিভ এবং গভীর ষড়যন্ত্রের ফলে তারা যারা আন্দোলনকে সমর্থন করেছিল, তারা আজকে বাংলাদেশের ইতিহাস, তারা বাংলাদেশের যে বর্তমান অবস্থা তারা জানতে পারছে। আমি গতকালকে আমার ফেসবুকে একটা প্রশ্ন করেছিলাম যে 15 আগস্টের আগের অবস্থা থেকে বর্তমান অবস্থা ভালো কিনা। 99% বলছে না, বাংলাদেশের অবস্থা খারাপ। আইন শৃঙ্খলা নাই, মব কিলিং সৃষ্টি হয়েছে, ফলস মামলা দেওয়া হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, মানে মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না, ঘরের থেকে বের হতে পারছে না। এই যে অশান্তির সৃষ্টি করা হয়েছে ফলস নেগেটিভ সৃষ্টি করে, এবং কি বলে সন্ত্রাস ইত্যাদি সৃষ্টি করে, বিশেষ করে এরা এত গভীর ষড়যন্ত্র পারদর্শী যে ইউনূসের মতো একজন গুড ফেসের লোককে সামনে বসিয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিকে বা আমেরিকার পুতুল হিসাবে, কিন্তু এখন তো তার আসল রূপটা বেরিয়ে এসেছে। আজকে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে হটাও জিহাদি ইউনূস, বাঁচাও দেশ। কারণ ইউনূসের কাজ এখন যেটা প্রমাণ হচ্ছে যে জিহাদি কাজ, সেই ফান্ডামেন্টাল রাইটিস্ট, ফান্ডামেন্টালিস্ট, টেরোরিস্ট অর্গানাইজেশন যে কাজগুলো করতেছে, তাদেরকে সে সুযোগ দিচ্ছে সেই কাজগুলো করার জন্য, সেগুলো বন্ধ করার চেষ্টা করছে না অ্যাট অল। তো সেই জন্য এখন সত্যটা বেরিয়ে আসছে। এখন আমি মনে করি আমাদের নতুন প্রজন্ম, বিশেষ করে জনসাধারণ যারা ভুল প্রচারণা শুনে এদেরকে
সমর্থন করেছিল। দেশটা বাঁচাতে হলে, দেশটা তো এমনি এমনি কেউ আমাদেরকে দেয় নাই। যে ত্যাগ পৃথিবীর ইতিহাসে এই ত্যাগের তুলনা নেই। সেই ৩০ লক্ষ লোক শহীদ, ২ লক্ষ মা বোনের সম্মানহানি, ১ কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছে রিফিউজি হিসাবে, আর ১ কোটি লোক দেশের অভ্যন্তরে থাকতে পারেনি নিজের বাড়ি ঘরে, তারাও রিফিউজির মতো জীবনযাপন করেছে। এই যে ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, এই ষড়যন্ত্রের কারণে সেটা আমরা হারিয়ে যে ফেলবো, এই ফলস নেগেটিভের জন্য আমরা হারিয়ে ফেলবো। আর বিশেষ করে নতুন প্রজন্মের কাছে আমার আবেদন, একজন মুক্তিযোদ্ধা হিসাবে সেলিম ভাইয়ের পক্ষ থেকে, আমাদের দুজনের পক্ষ থেকে, সেটা হলো যে সত্যিকারের ইতিহাস জানার তোমাদের অনেক সুযোগ রয়েছে। আমার ডকুমেন্টারি, হাজার হাজার বই, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন স্টোরি, এগুলো থেকে সত্যিকারের ইতিহাস জানা সম্ভব। কিন্তু তোমরা কেন সেটা করছো না? তোমাদের ইচ্ছার অভাব, অথবা তোমাদের প্যারেন্টস তোমাদেরকে গাইড করে নাই। কারণ একটা ছেলে বা একটা মেয়ে কোন দিকে যাবে, কি শিখবে, প্যারেন্টসের গাইডেন্সের উপরে অনেকটা নির্ভর করে। তো বোধহয় সময় পেরিয়ে আসছে। আমি শেষ, আমার ওর রিকোয়েস্ট থাকবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে সেলিম ভাই এবং অন্যান্য মুক্তিযোদ্ধার পক্ষ থেকে, তোমরা এই ইতিহাসকে অবহেলায় হারিও না, এই ইতিহাসগুলো শিখো। তখন কাউকে কিছু বলতে হবে না, তোমরাই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সংগ্রাম করে এই অপশক্তি যেটা বাংলাদেশকে এখন কি বলে গামছা ধরেছে, তাদের ক্ষেত্রে দেশকে উদ্ধার করে অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, জাতীয়তাবাদ এবং বাংলার যে সংস্কৃতি, সেটা আজকে লালন, আজকে কি বলে পীরদের মাজার, মানে শুধু ইসলাম, মানে শুধু মাইনরিটি নয়, সনাতনী ধর্মীয় নয়, এবং ইসলামের যেগুলো আদর্শ, আমাদের বাঙালি সাংস্কৃতিক সাহিত্য যেগুলো, সেগুলোকে আজকে আক্রমণ করা হচ্ছে, কবি সাহিত্যিকদের অ্যারেস্ট করা হচ্ছে। শাহরিয়ার কবিরের মতো একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, সারাটা জীবন সে অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা যুদ্ধ করে বিচার আন্দোলন করেছে, সে আজকে জেলে ধুকে ধুকে মরার পথে যাচ্ছে। তো এই কাজগুলো নতুন প্রজন্মের দায়িত্ব আছে, সঠিক ঘটনা জেনে তোমাদের সঠিক পথে এসে এগুলো বন্ধ করে সত্যিকারে যে মুক্তিযুদ্ধের চেতনার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, লক্ষ লক্ষ মানুষ ত্যাগ স্বীকার করেছিল, সেটা বাস্তবায়নের সুযোগ এখনো রয়েছে। সেটা নির্ভর করে তোমাদের সদিচ্ছার উপরে। আমি শুনেছি যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু নাকি বলা নিষিদ্ধ, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা বাদল, যিনি একজন ভালো পার্লামেন্টারিয়ান ছিলেন, তার কবরে জুতা দিয়ে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। সিনিয়র মুক্তিযোদ্ধাদেরকে জয় বাংলা বলাতে প্রকাশ্যে অপমান করা হচ্ছে, পিটানো হচ্ছে। সেই জন্য আমি আমার বক্তব্য শেষ করতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে। ধন্যবাদ। আচ্ছা, আমার শেষ একটা প্রশ্ন, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। শের ভাই, আমি একটু বর্তমান সংকটের দিকে একটু নজর দিতে চাই। মানে আমাদের এই যে উগ্রবাদের বৃদ্ধি, এই যে অর্থনৈতিক অস্থিতিশীলতা, সংখ্যালঘুদের উপর যে আক্রমণগুলো চলছে, বা রাজনৈতিক যে অস্থিতিশীলতা, সেটাও, এই সব কিছুর মধ্য থেকে আপনি কিভাবে আমাদেরকে একটু পরামর্শ দিতে পারেন যে এই 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 যে লড়াইটা আমরা করছি, সেটা কিভাবে আরো শক্তিশালী করা যায়, আরো কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, এই বিষয়টা শের ভাই আপনি যদি একটু, মানে আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটু বলেন আমাদেরকে। শেষ আমি রবিবার কথা ইকো করে বলবো প্রথম থেকে, খালি আজকে প্রজন্মকে পড়তে হবে বা জানতে হবে বা ইউটিউব বা ভিডিও দেখতে হবে তা না, এটা এদেরকে তো করতেই হবে। এদের যে বাবা মা, এবার যে প্যারেন্টস, যারা ৭৫ পরবর্তীতে যারা জন্মগ্রহণ করেছিল, তাদের বাচ্চা বাচ্চারা যারা আজকে ৯০ সালে হয়েছে, জেন জেড জেনারেশন, এদের কাছে একটাই আবেদন, ইতিহাস জানতে গেলে একটু পড়তে হবে, দেখতে হবে, জানতে হবে। এবং আমাদের যে পরবর্তী জেনারেশন যারা আজকে, তাদের প্যারেন্টস যারা, তাদেরকেও জানতে হবে ও তাদেরকে বলতে হবে যে এটা সত্যিকারের ইতিহাস হচ্ছে এইটাই, তোমাদের দাদারা বা তোমাদের চাচারা এটা এই কাজ করে গেছে, কারণ দেশটাকে স্বাধীন পেয়েছে। দেশটা পেলাম কি করে? দেশটা তো আমরা কেউ আমাদেরকে দিয়ে দেয়নি, আমরা রক্ত ঝরিয়ে পেতে হয়েছে। আমার মাকে ব্যান্ড চার্জ করে এটা গেছে, আমাদের বাড়িঘর লুট হয়ে গেছে, এগুলা তো আমরা দেখেছি। তো যাই হোক, আজকের যে অবস্থা, আজকের অবস্থা থেকে
একমাত্র পরিত্রাণ হচ্ছে আমরা এদের মধ্যে আনতে হবে যে আমরা বাঙালি। প্রথমে আমরা বাঙালি যে এটা, এবং আমরা অসাম্প্রদায়িক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই মিলে একসাথে আমরা থাকবো। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা বাঙালি। আর জয় বাংলাটা ছিল আমাদের একটা এক ঐক্যবদ্ধ একটা জায়গা 71 সালে। সেই ওই জয় বাংলাটাকেই আবার নতুন করে ধারণ করতে হবে। যে এরা যতই ব্যান করুক, জিয়া রহমানও ব্যান করেছে জয় বাংলা বলা, কিন্তু জয় বাংলাটা নিজের মধ্যে রাখতে হবে। জয় বাংলার যে একটা মাধুর্য, সেই মাধুর্যটাকে ফুটিয়ে ওঠাতে হবে। এখন যে বর্তমান ইউথ সরকার যেটা করছে, এটার থেকে উত্তরণের একটাই উপায় হচ্ছে আমাদেরকে যারা আছি বা আমাদের প্রজন্ম যারা আছে, যারা এই আমাদের মুক্তিযুদ্ধ 71 থেকে চেতনাকে ধারণ করছে, তাদের উচিত প্রত্যেকটা তাদের বন্ধুদেরকে, বান্ধবীদের, আত্মীয় স্বজন সবাইকে শিখানো যে 71 সালে কি হয়েছিল এবং কেন হয়েছিল এবং কিসের জন্য হয়েছিল। সেই পাকিস্তানের বৈষম্যটা, আমরা মিনি পাকিস্তান তৈরি করতে চাই না, বা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ তৈরি করতে চাই না, আফগানিস্তান। আমাদের বাঙালিত্বর যে কালচার, বাঙালির যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আমাদেরকে ধারণ করতে হবে। সেটা ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং যার যার ধর্ম তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সে তার ঘরের মধ্যে তার ধর্ম করুক, কিন্তু যখন জনসাধারণ সবাই মিলে, তখন আমাদেরকে প্রথম আমার পরিচয় কি, আমি বাঙালি। একজন জার্মানের পরিচয় কি, সে জার্মান, সে বলেন না যে আমি খ্রিস্টান। ওকে, সুতরাং এইভাবে আমাদেরকে প্রথমত আমাদেরকে করতে হবে যে আমরা বাঙালি। এই বাঙালিত্ব ভাবটা আমার আমিত্ব ভাব থেকে বাঙালিত্ব ভাবটাকে আনতে হবে। এই আমিত্ব ভাব থেকে বেরিয়ে আসতে হবে। তারপরেই আমরা আজকের এই প্রজন্মকে সত্যিকারের একটা পথ দেখাতে পারবো। আর এই বর্তমান সরকারের যেসব নীতি নিচ্ছে, এরা আওয়ামী লীগকে মনে করতেছে যে তাহলে শত্রু, কিন্তু আওয়ামী লীগ না হলে বাংলাদেশও হতো না। এটাও তাদের এটা বুঝতে হবে, এটা বুঝাতে হবে যে আওয়ামী লীগ হয়তো ভুল করতে পারেন। যে কেউ একটা মানুষের টু আর্ন ইজ হিউম্যান, এটা একটা সবাই জানে। তো ভুল তো মানুষ মাত্রই ভুল তো করতে পারে, সে ভুলটাকে শুধরাতে হবে। ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, আমরা ভুল করেছি, সেটা আমরা ঠিক করবো। তাই বলে একেবারে আমাদেরকে মেরে কেটে ফেলতে হবে তা তো না। এখন যেটা হচ্ছে দেশে, সেটা হচ্ছে মব জাস্টিস বা মব রুল বা মবক্রেসি বলে। সেটা তো কেউ চাচ্ছে না। আমরা কেউ জনসাধারণ কি সত্যি চাচ্ছে আমাদের রেফারেন্ডাম করা হোক বা একটা গণভোট করা হোক, যারা বলতে পারে যে সত্যিকারে কি মব জাস্টিস চাচ্ছি নাকি আমরা গণতন্ত্র চাচ্ছি। গণতন্ত্রের নামে করে একটা সেকশনকে শেষ করে দেওয়া। বঙ্গবন্ধু যেটা করেন নাই। বঙ্গবন্ধু তো তাদেরকে বাঁচিয়ে রেখেছে। তারা এই 20% লোক আজকে আমাদের 80% লোকের উপরে রুল করতে চেষ্টা করতেছে। আমার ধারণা এটা। আর যেভাবে আমার অ্যাডভাইস হচ্ছে, প্রো 71 যারা বিশ্বাসী করে, যারা সত্যিকারের বাংলাদেশে বিশ্বাস করে, তাদেরকে এই মুহূর্তে থেকে অঙ্গীকার করতে হবে যে আমি একজন বাঙালি, এবং আমার বাঙালির ঐতিহ্য, বাঙালি কালচার এবং আমার বাঙালির সংস্কৃতি আমাকে ধরে রাখতে হবে। যেটা ধরে রাখতে গেলে যা যা করা দরকার আমি তাই করব, এবং দরকার পড়লে আবার মুক্তিযুদ্ধের আর একটা যুদ্ধ হবে। এখন গৃহযুদ্ধ হবে কি হবে সেটা আমি জানি না। একজন সমন্বয়ক তো বলেছে গৃহযুদ্ধ করতে, গৃহযুদ্ধ অন্যভাবে করতে হবে, কি ফরম্যাট হবে সেও জানে না। কিন্তু সে বললেই তার গৃহযুদ্ধ হচ্ছে না। কিন্তু গৃহযুদ্ধ হবে যখন বৈষম্যটা বেড়ে যাবে, ইনইকুয়ালিটি অফ ইনকাম যেটা বলা যায়, বেশি বড় লোকেদের, সেটা তো এখনো বাংলাদেশে হয়নি এবং হবেও না কোনোদিন। এবং বাংলাদেশের উন্নতি করতে গেলে দৃশ্যমান উন্নতি, যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেছে, দৃশ্যমান উন্নতি করেছিলেন, সেই দৃশ্যমান উন্নতিটা যদি না দেখতে পায়, আর লোকের পেটে যদি খাওয়া না থাকে, সে কিছুই করবে না। প্রথমে খাওয়ার ব্যবস্থা ঠিক করতে হবে, করে তারপরে আমাদের বুঝাতে হবে যে প্রথমত আমরা বাঙালি, এবং পরবর্তীতে আমি যা যা ধর্ম সে করবো। আমাদের যে 4টা স্তম্ভ, সেই স্তম্ভটাকে আমাদেরকে আফোল্ড করে রাখতে হবে। অসাম্প্রদায়িক, জাতীয়তাবাদী এবং গণতন্ত্র আসবে, গণতন্ত্র স্বাভাবিকভাবেই আসবে। এটাই আমার শেষ বক্তব্য বলবো। এবং শেষে বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা ছাড়া আমরা, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ না হলে আজকে এই 24শে যে 5ই আগস্টের যেটা বলে 36শে জুলাই কি ছাত্র আন্দোলন, সেটাও হতো না, তারাও করতে পারতো না। কিসের জন্য করে? বঙ্গবন্ধু ছিল বলে। যারা আজকে বঙ্গবন্ধুকে অবমাননা করতেছে, তারাই একদিন আফসোস করবে। তাদের কাছে এটা
বুমেরাং হয়ে ফিরে আসবে, যে বঙ্গবন্ধু না হলে কি হতো সেটা তারা ভালো করে জানে। তাদের উচিত হয়নি এটা করা। একটা সরকার বদল করতে পারে, সরকারের যে কোনো দোষ থাকতে পারে, তাই বলে একটা ইতিহাস একেবারে মুছে দিবে এটা তো হতে পারে না। এতে এই ইতিহাস তো মুছে দিতে পারবে না। এই ইতিহাসকে আমাদেরকে রাখতে হবে, এবং স্কুল পাঠ্য বইতে যে ইতিহাস দেওয়া হচ্ছিল সেই ইতিহাসকে তারা এখন বুঝে ফেলতে চেষ্টা করতেছে। আবার এই একই ষড়যন্ত্র ৭৫ সালের 15ই আগস্টের পরে যে ষড়যন্ত্র, সেই 15ই আগস্টের ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। সেইটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং আমাদের প্রো ৭১-এর পক্ষে যেসব আমরা ব্যক্তিবর্গ আছি, এখনো বেঁচে আছি, যেসব মুক্তিযোদ্ধারা বা মুক্তিযুদ্ধের পক্ষে লোক যারা বেঁচে আছেন এখনো, তাদেরকে আমাদের দায়িত্ব হচ্ছে এখন আমাদের যে ছোট জেনারেশন বা নাতি নাতি এদের বয়সী যেসব ছেলে মেয়েরা, তাদেরকে বোঝানো যে কেন ৭১ হয়েছিল, কিসের জন্য। 16ই ডিসেম্বর কি অনেকেই জানে না। আমি একটা এক্সাম্পল দিই, এখানে একটা বাঙালির ছেলে এসেছিল সেদিন আমার সাথে দেখা করতে, 20-22 বছর বয়স, সে বাঙালি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তারা 16ই ডিসেম্বর কি তোমার জিজ্ঞেস করি তোমাকে, বলে আই ডোন্ট নো, আমি জানি না, আই রিড ইট ইন গুগল। গুগলে ঠিক আছে, গুগলে তুমি পড়ো, ভালো কথা, ফোনে তোমার আছে, কিন্তু ভালো করে জানো 16ই ডিসেম্বরটা কি, কেন 16ই ডিসেম্বর করতে হবে। এটা যদি আমরা না বুঝাতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে, তাহলে তো হবে না। আমার মেয়েরা তো ঠিকই জানে 16ই ডিসেম্বর কেন, কিসের জন্য 16ই ডিসেম্বর হয়েছে, সেটা জানতে হবে। যে সেদিন যে দেশটাকে আমরা মুক্ত করলাম হানাদার বাহিনী থেকে, সেটার যে ইতিহাস, একটা আলাদা একটা ইতিহাস, সেই ইতিহাসটাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এখন। তো একই যেভাবে আমরা পারবো প্রতিটা সেক্টরে আমাদেরকে এখন কাজ করতে হবে। যেটা শিবির করেছে, ওরা যেভাবে সরকারটাকে সরিয়ে দিল, কারণ তারা প্রতিটা সেক্টরে কাজ করেছে, আমাদের প্রতি সেক্টরে এখন কাজ করতে হবে। খালি একটা দিকে কালচার সংস্কৃতি নিয়ে থাকলে হবে না, আমাদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং মাঠে ঘাটে সব জায়গাতে যেতে হবে, এবং এগ্রিকালচার দিকেও দিতে হবে। সব দিকে বোঝাতে হবে যে আমাদের বাঙালিত্বকে আমাকে আপন করে রাখতে হবে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি কি একটু শেষ কথা অ্যাড করতে পারি? হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, নবী ভাই আপনি শেষ একটু করেন। সেটা হলো বর্তমান সরকারকে নিয়ে বাংলাদেশের অবস্থা প্রতিদিনই ধ্বংসের দিকে যাচ্ছে, প্রতিদিন। এইভাবে যদি আর এক সপ্তাহ চলে, এক মাসও চলে, দেশটা ধ্বংস হবে। তখন আমরা কেউ এই দেশকে রক্ষা করতে পারবো না। দেশটা হয়ে যাবে তালেবানি রাষ্ট্র অথবা ফেইল স্টেট, যেমন পাকিস্তান, ইরাক, লিবিয়া, এরকম অবস্থা হয়ে যাবে। সেই জন্য একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার আবেদন বা দাবি যে এই ইউনূস সরকার, যাকে আমরা বলি তালেবানি সরকারের মানে নেতৃত্বে দিচ্ছে, অতি সত্বর তাদেরকে রিজাইন করা উচিত। ইউনূস মাস্ট রিজাইন। এবং সেনাপ্রধান যখন নেত্রী চলে যাচ্ছিলেন ইন্ডিয়াতে, তখন তিনি জাতির উদ্দেশ্যে বলেছিলেন তিনি দায়িত্ব নিচ্ছেন জনগণের সুরক্ষার জন্য। সেইটা তিনি করছেন না। তিনি সাইড লাইনে থেকে দেখছেন দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে, কোনো আইন শৃঙ্খলা নেই, মব জাস্টিস হচ্ছে, মব কিলিং হচ্ছে, কেউ আইন মানছে না। ইসকন এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, খেলাপথে গ্রুপ তারা আবার বলতেছে হিন্দুদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আন্দোলন হচ্ছে, বাংলাদেশের পতাকা অসম্মান করা হচ্ছে। তো এই সমস্ত কারণে এই সরকার যত তাড়াতাড়ি রিজাইন দিবে, দিয়ে একটা নিরপেক্ষ একটা সরকার বা গোষ্ঠীর মাধ্যমে, আমি এখানে একটু অ্যাড করতে চাই, অনেকে হয়তো আমার সাথে এগ্রি করবেন না, সেটা হলো শেখ হাসিনা এখনো বাংলাদেশের লিগ্যাল প্রাইম মিনিস্টার। সে রেজিগনেশন দেয় না, কেউ তার রেজিগনেশন পত্র দেখাতে পারেন নাই। উচিত হবে, আর্মির উচিত হবে এই সরকারকে সাইড লাইনে রেখে বা পদত্যাগ করতে বাধ্য করে শেখ হাসিনাকে দেশে এনে একটা, যেহেতু ক্ষোভের সৃষ্টি হয়েছে, গত নির্বাচন সঠিকভাবে হয়নি, যথাসাধ্য সময়ে একটা নিরপেক্ষ ইলেকশন কমিশনার গঠন করে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা। আমার শেষ কথা হলো যে ইউনূস মাস্ট গো। এক মুহূর্ত যদি সে থাকে, দেশের অপূরণীয় ক্ষতি হবে, সেটা আমরা ক্ষতিপূরণ করতে পারবো না। আমিও তাই বলি, ইউনূস মাস্ট গো, হি হ্যাজ টু গো। অনেক অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী ভাই এবং বীর মুক্তিযোদ্ধা ওমর সালেম শের ভাই। আমি আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমি মহান মুক্তিযুদ্ধে আপনাদের বীরত্বের কথা স্মরণ করতে চাই। সেই সাথে আমাদের
সাতজন বীরশ্রেষ্ঠ সহ যত শহীদ আছে তাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে সেটা স্মরণ করতে চাই, এবং তারা যে আমাদের গৌরবময় ইতিহাসের অংশ হয়ে থাকবে, চিরস্মরণীয় হয়ে থাকবে, সেই অঙ্গীকার রেখে আমি আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, ধন্যবাদ। জয় বঙ্গবন্ধু।